হ্যালো, আসসালামু আলাইকুম। সম্প্রতি কিছু বিষয় নিয়ে আর কি জনদুর্ভোগ বলতে পারেন। কিছু কথা না বললেই না। যেমন ফার্স্ট অফ অল আমি এই কয়দিনের যে বৃষ্টি হইছে, রাস্তার যে জলাবদ্ধতা সেটা নিয়ে কিছু কথা বলতে চাই। আমি নরমালি এয়ারপোর্টে অফিস করি গাজীপুর থেকে। সো আমার প্রতিদিন যাওয়া আসার জন্য ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোডটা ইউজ করতে হয়। এটা আমি এয়ারপোর্ট থেকে প্রায় গাজীপুর পর্যন্ত ২০-২৫ কিলো ইউজ করি। সময় বেঁধে ১-১.৫ ঘন্টা আমার সময় লাগে, কিন্তু সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে এই যে ১ ঘন্টা, আধা ঘন্টা, ৪০ মিনিট, ৩০ মিনিটের একটা বৃষ্টিপাত হইলেই রাস্তার খুব বাজে অবস্থা, বেহাল দশা। এটা কিসের জন্য? এটা আসলে এটার আর সমাধান কি? মূলত মানে এই জিনিসগুলো দেখার দায়িত্ব কার উপর? আমি কিছু মানে আপনাদের তথ্য দিতে চাই। যেমন ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী। এখানে প্রায় ২০ মিলিয়নের উপর লোক বাস করে। সো এইখানে এই বন্যা, তারপরে জীবনযাত্রার স্বল্প মান, পয় নিষ্কাশন ব্যবস্থা, দূষিত নদী, এইসব নিয়ে আমাদের বাস করতে হয়। সেটা আমরা ছোটবেলা থেকে অভ্যস্ত। যারা ঢাকাতে থাকি এই জিনিসগুলো আমরা দেখতে দেখতে বিরক্ত। এখন কথা হচ্ছে এই যে পানি বা পয় নিষ্কাশন ব্যবস্থা বা ড্রেনেজ সিস্টেম, এই জিনিসগুলো আসলে দেখাটা কার কাজ? আমি একটু ঘাটাঘাটি করে যেটা জানলাম যে আপনার ড্রেনেজ সিস্টেমের দায়িত্ব মূলত হচ্ছে ঢাকা ওয়াসা আর ২ সিটি কর্পোরেশনের উপর। সো এটা তাদের দায়িত্ব। এছাড়াও পানি উন্নয়ন বোর্ড, রাজুক এটার সাথে জড়িত। এখন কথা হচ্ছে এত কথা কেন বলতেছি? কারণ আপনি জাস্ট যদি একটা ১০ মিনিটের বৃষ্টি হয়, আপনার রাস্তায় যেখানে যাইতে ১ ঘন্টা লাগতো সেখানে আপনার ৩ ঘন্টা, ৪ ঘন্টা, সারা রাস্তা জ্যাম। কিসের জন্য জ্যাম? মূলত পানিটা নিষ্কাশন করার কোনো জায়গা নাই। রাস্তার উপর পানি উঠে গাড়িগুলা যাইতে পারে না, জ্যাম, মানুষ হাঁটতে পারে না। এর মধ্যে তো কিছু দুর্ঘটনা আছেই। যেমন ম্যানহোল খোলা, খোলা ম্যানহোল, রাস্তায় কই গাতা আছে, কই গর্ত আছে, রিক্সা সচরাচর উল্টায় যাইতেছে। মানে আপনার জীবনের কোনো নিরাপত্তা নাই। সম্প্রতি কি হয়েছে? গাজীপুরের টঙ্গী সিটি কর্পোরেশন এলাকায় আপনারা সবাই জানেন যে একটা ম্যানহোলের ঢাকনা খোলা ছিল, যেখানে পানি দ্বারা পরিপূর্ণ ছিল, প্রায় ১০ ফুট গভীর ছিল। তো জানা যায় যে রোববার রাত ৮টায় হোসেন মার্কেট এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ফুটপাতে ঢাকনা খোলা ড্রেনে নিখোঁজ হয় ফারিয়া তাজনিম জ্যোতি নামের ৩২ বছরের একটা মহিলা, যেটা স্থানীয়রা উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসটা জানায়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের ৩টা ইউনিট প্রায় ৩৭ ঘন্টা চেষ্টা করে ৩ কিলোমিটার দূরে একটা বিলে এই লাশটা পায়। এই দায়িত্বটা কে নিবে? আমি কাউকেই দোষারোপ করতেছি না, কাউরেই দোষ দিতেছি না, বাট এই দায়িত্বটা কে নেবে? উনি একজন কর্মজীবী মহিলা, জাস্ট একটা ভিজিটিং পারপাসে উনি আসছিল। তো ম্যান হলে পড়ে যাওয়ার ৩ কিলোমিটার পরে, তার ৩৭ ঘন্টা পরে লাশটা উদ্ধার করা হয়। তাইলে এই জিনিসগুলো আপনাদের তো মানে কি বলবো, এটা তো জন্মের পর থেকে আমরা দেখে আসছি, জন্মের পর থেকে অভ্যস্ত। এখন এই জিনিসগুলো আসলেই কোনো সমাধান নাই, আমি ভাইবা পাই না। আপনার একদিন বিস্তরে রাস্তায় বাইরে হওয়া যায় না, উত্তরা হোক, জসিমউদ্দিন হোক, এই রোডটা যারা ব্যবহার করে। মিরপুরের অবস্থা আগে খুব ভয়াবহ ছিল, মিরপুর তো এখন অনেকটা গোছানো। এগুলো মানে কত পরিকল্পনা মন্ত্রণালয়, তাদের কাজটা কি? ঢাকা ওয়াসা, রাজুক, ২টা সিটি কর্পোরেশন, এই যে হাজার হাজার লোক জব করে, এদের কাজটা কি? আমার বাসা আমার গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে পড়ছে। সো আমার বাসার সামনে যে ড্রেনটা, ওই ড্রেনটাও যদি ভরে যায়, ওইটা ক্লিন করার জন্য আমার সুইপাররে এক্সট্রাভাবে টাকা দিতে হয়। সুইপাররে কল করে আনা লাগে, সুইপাররে এক্সট্রা টাকা দিয়ে তারপরে আমার ড্রেনটা পরিষ্কার করা হয়। তাহলে এই জনদুর্ভোগের মানে কি? আচ্ছা, এটা গেল। আমি আরেকটা কথা বলতে চাই। সম্প্রতি যেটা যে মাইলস্টোনের দুর্ঘটনা, এটা নিয়ে আপনারা সবাই জানেন। এই বিষয়ে আমি আসলে কোনো তর্ক বিতর্ক কেন হয়েছে, কি পরিকল্পিত না অপরিকল্পিত, এগুলা কোনো কিছুই বলতে চাই না। আপনাদের জাস্ট কিছু ইনফরমেশন আমি দিতে চাই। সেটা হইতেছে বাংলাদেশের যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে রানওয়ে, একটা মাত্র রানওয়ে, এই রানওয়েটা কিন্তু সামরিক বেসামরিক সবাই এই রানওয়েটা ব্যবহার করে। পাকিস্তান আমলে ঢাকার বিমানবন্দর ছিল কোথায়? আমরা সবাই জানি তেজগাঁতে। কিন্তু এটা শহরের ভিতর পড়াতে পরে পরবর্তীতে শহরের বাইরে ১৯৮০ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এটা স্থানান্তর করে কুর্মিটোলায় নিয়ে আসা হয়। কিন্তু একটা রানওয়ে হওয়ার কারণে, যেটা হচ্ছে সামরিক বেসামরিক উভয় ইউজ করে। যদিও সামরিক বাহিনীর যে বিমানগুলো, সেটার জন্য টাঙ্গাইল কাটাইলে আলাদা একটা বেজ আছে। এখন কথা হচ্ছে যে এই যে F7 বিজিআই এয়ারক্রাফটটা
মাইলস্টোন উপর যা পড়লো বা একটা অ্যাক্সিডেন্ট হইলো, মূলত একটা এয়ারপোর্টের, আন্তর্জাতিক এয়ারপোর্টের 4.5 কিলোমিটার বা 5 কিলোমিটার এভারেজ 6 নটিক্যাল মাইলের মধ্যে কোনো উচ্চ ভবন বা স্কুল কলেজ এইগুলা দেওয়ার জন্য অনুমতি দরকার আছে, যেটা সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ থেকে অনুমতিটা নেওয়া লাগে। এখন কথা হচ্ছে মাইলস্টোন যে স্কুলটা সেটা কিন্তু 4.5 কিলোমিটার 5 কিলোমিটার মধ্যেই ছিল, আর যেটা সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ মোতাবেক এই দূরত্বের মধ্যে উচ্চ ভবনের ক্ষেত্রে অনুমতি লাগে এবং জনসমাগম লক্ষ্য করে পাবলিক স্ট্রাকচার হিসাবে এটা নিরাপদ নয়, যেমন স্কুল কলেজ এগুলো নিরাপদ নয়। তাহলে এই যে এত কম দূরত্বের মধ্যে একটা স্কুলের হ্যালো, হ্যাঁ, আমরা আবার কন্টিনিউ করি। তো আরেকটা কথা, গতকাল রাতে আমার একটা টাইম লাইন থেকে আমি দেখলাম যে আতিকুর রহমান নামের এক ছোট ভাই, তার বাবা হঠাৎ অসুস্থ হওয়ার কারণে সেটা বগুড়া জিয়া মেডিকেলে ছিল, পরে রাতারাতি ট্রান্সফার করে ঢাকায় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করানো হয়। সো সেখানে সে কোনো বেড পায় না, তাকে বারান্দায় ফ্লোরিং করে রাখা হয়। তো রাতে জাস্ট হালকা পাতলা নিচ থেকে এসে ট্রিটমেন্ট দেওয়া, আর সারা রাত কোনো খোঁজখবর নেয় না, ওইভাবে ফালায় রাখে, মানে তার ভাষ্য মতে আমি আমার টাইম লাইন থেকে নিছি। তো সকালবেলা সে যখন ফাইল খুঁজতে যায়, যে ফাইল মেডিসিন কোনো কিছুই তারা প্রোভাইড করা হয় না, অথচ যারা বেডে ছিল তাদেরকে ঠিকই ফাইল বা মেডিসিনগুলো প্রোভাইড করা হয়, কিন্তু সে রাতের বেলা ফাইলগুলো জমা দেয় বা বললে দেখা যায় যে সবাই কেউ পাত্তা দেয় না, যার যার মতো চলে যাচ্ছে। সো সে তারপর এরকম একের পর এক দেখতে দেখতে ঘুরতে ঘুরতে দেয় অন্য একটা পেশেন্টের কাছে তার ফাইল, বাট তাদের দুজনের নাম কিন্তু টোটালি ভিন্ন। তো আমার কথা যে এইরকম একটা জায়গায় এরকম হেলা ফেলা কেন রে ভাই? লোকজন তো আসেই, তাদের কিছুর জন্যই 4 টাকা দেওয়া লাগে। আপনি একটা কাজ করতে বলবেন যে এইখানে আমি যাব, আপনি 4 টাকা দেন 200, 4 টাকা দেন 300, মানে এই জিনিসগুলো, এই দালালগুলো থেকে মুক্তি আসলে কবে হবে? আর এই লোকগুলোর এখানে কাজ কি? আর যারা এই মানে হসপিটালের আন্ডারে, তারা তো একটা সরকারি চাকরি করে, তারা তো বেতনমুক্ত কর্মচারী, তারা তো ভাই বেতন নিচ্ছে, তাহলে এই এক্সট্রা টাকাটা কেন? তারপরে আপনি একটা পেশেন্ট নিয়ে যাবেন হুইল চেয়ারে, আপনার হুইল চেয়ার নেওয়ার জন্য যে খালারা আসে তারা লিফটের মধ্যে নিয়ে যাবো, দিতে হয় 200, 300, 400, কেন রে ভাই? হুইল চেয়ারগুলো কাদের জন্য? যারা মুমূর্ষ পেশেন্ট আছে তাদের জন্য। তো আমার রোগীর সাথে আমার লোক আছে, উনি তো হুইল চেয়ারটা বহন করতে পারে, তো খালা কেন? সো এই যে 200, 300, 400, 500 টাকা, এই যে দালাল, এই ইভেন যারা এই সব প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় এরকম ঘুষ নেয়, এই জিনিসগুলো মানে বাংলাদেশের মানুষ আর কত দেখবে? মানে এই একবিংশ শতাব্দীতে এইরকম সময় আইসা যদি আমার একটা হুইল চেয়ার যদি 200 টাকা দিয়ে নেওয়া লাগে, 300 টাকা দিয়ে নেওয়া লাগে একটা সরকারি হাসপাতালে, আমি ফ্লোরে আমারে দিছে বেডে জায়গা নাই, সেটা আলাদা কথা, কিন্তু এই যে দালালগুলো, এই দালাল মুক্ত আসলে কবে হবে? ধন্যবাদ সবাইকে। মানে দুর্ভোগ নিয়ে কিছু কথা বললাম, যেটা আমার লাইভে বলা উচিত ছিল, বাট আসলে আমার এই আইডিটা নতুন, 60 দিন না হতে লাইভে যাইতে পারতেছি না। সো আমি চিন্তা করতেছি এখন টুকটাক এই কথাবার্তাগুলো ভিডিও আকারে আপনাদের কাছে পৌঁছায় দিব, আর যখন লাইভে যাওয়ার সময় তখন তো লাইভে যাবই। ধন্যবাদ সবাইকে দেখার জন্য। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আসলে এই জনদুর্ভোগগুলো কেন, বা আমি কারো বিরুদ্ধে বলতেছি না, কোনো প্রশাসন মন্ত্রণালয় বা কোনো দল বর্ণ জাতি সব কিছুর মানে বাইরে আমরা ভাই সাধারণ জনগণ, আমরা ভাই পরিশ্রম করে ছোটোবেলা থেকে বড় হয়েছি, বাবা মার আদর্শে বড় করছে, আমরা ভাই খেটে পরিশ্রম করে কিছু খাইতে চাই, ঠিক আছে? সো এই যে প্রত্যেকটা জায়গায় আমাদের এই জনদুর্ভোগের শেষ কোথায়? একবিংশ শতাব্দীতে আইসা আপনি এই সময়ে 2025 সালে যদি একটা 10 মিনিটের বৃষ্টির জন্য যদি 3 ঘন্টা রাস্তায় জ্যাম থাকে, তাহলে আমরা ভাই কই বাস করি? মানে কি তাহলে আমার দেশটা, মানে এই যে সোনার বাংলাদেশ, এই দেশটার প্রতি লোকজনের ভালোবাসাটা আসবে কোথা থেকে? ছিনতাই, বাটপাড়ি, রাহাজানি, এইসব তো আমি কোনো কিছুই বললাম না, আমি জাস্ট কোনো কিছুই বললাম না, এগুলা আমি অন্য একদিন বলবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।